হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল কল্লোলস অ্যাকাউন্টিং রিলেশন। আমরা থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচারের উপরে ক্লাস করছি। থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার নিয়ে কিন্তু অলরেডি বেশ অনেক ক্লাসেস আপলোড করা হয়ে গেছে। এনআই অ্যাপ্রোচ, এনওআই অ্যাপ্রোচ, ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ, এমএম অ্যাপ্রোচ, এই অ্যাপ্রোচগুলোর মাধ্যমে কীভাবে ফার্মের টোটাল ভ্যালু ক্যালকুলেট করতে হয়, ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বের করতে হয় এবং কস্ট অফ ইকুইটি ক্যালকুলেট করতে হয়, তার সাথে রিলেটেড অনেকগুলো ক্লাস আমার এই চ্যানেলে অলরেডি আপলোড করা হয়ে গেছে। সবগুলো ক্লাসের লিঙ্কই নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার নামে একটা প্লে লিস্টও আমার এই চ্যানেলে তৈরি করা আছে। সেই প্লে লিস্টে গেলেও আপনারা এই চ্যাপ্টারের সাথে রিলেটেড সবগুলো ক্লাস প্রথম থেকে শেষ পর্যন্ত সিরিয়ালভাবে ফলো করতে পারবেন। সেই প্লে লিস্টের লিঙ্কও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আই আইকনে দেওয়া আছে এবং ভিডিও শেষে এন্ড স্ক্রিনে দেওয়া আছে। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে কি, আমরা কিভাবে একটা প্রশ্ন পড়ে বুঝবো যে এই অঙ্কটি এনআই অ্যাপ্রোচ নাকি এনওআই অ্যাপ্রোচের মাধ্যমে সমাধান করতে হবে। আমি যখন আপনাদেরকে এনআই অ্যাপ্রোচ, এনওআই অ্যাপ্রোচ নিয়ে আলোচনা করেছি, সেখানে কিন্তু ডিটেলভাবে বলেছি যে এনআই অ্যাপ্রোচ এবং ট্রেডিশনাল অ্যাপ্রোচের গঠন প্রণালী অনেকটাই একই, অঙ্কের অ্যাপ্লিকেশন অনেকটাই একই। আমরা তাই এনআই অ্যাপ্রোচ এবং ট্রেডিশনাল অ্যাপ্রোচগুলোকে একই সূত্রের সাহায্যে মানগুলোকে বের করেছি। এনআই অ্যাপ্রোচ এবং ট্রেডিশনাল অ্যাপ্রোচের জন্য কিন্তু আলাদা আলাদাভাবে কোনো সূত্র ব্যবহার করা হয়নি। তাই এনআই অ্যাপ্রোচ করতে বললে যেভাবে অঙ্কটা সমাধান করা হবে, ট্রেডিশনাল অ্যাপ্রোচ করতে বললে আমরা কিন্তু একইভাবে অঙ্ক সমাধান করব। আবার বিপরীতটা হচ্ছে কি এনওআই এবং এমএম অ্যাপ্রোচ। এনওআই নেট অপারেটিং ইনকাম অ্যাপ্রোচের প্রসিডিওর এবং এমএম অ্যাপ্রোচ মডিগ্লিয়ান অ্যান্ড মিলার অ্যাপ্রোচের প্রসিডিওর কিন্তু হুবহু একই। এনওআই অ্যাপ্রোচে আমরা যেভাবে অঙ্কের সমাধান করব, এমএম অ্যাপ্রোচে কিন্তু আমরা একইভাবে অঙ্কের সমাধান করব, অর্থাৎ একই রকম সূত্রই আমরা প্রয়োগ করব। আমরা এই চ্যাপ্টারে যখন এনআই অ্যাপ্রোচ, এনওআই অ্যাপ্রোচ নিয়ে ক্লাসগুলো করেছি, সেখানে কিন্তু আমরা এসব থিমের বা এসব মেথডের সূত্রগুলো নিয়ে ডিটেল আলোচনা করেছি। কিন্তু আজকের অঙ্কের আলোচনা হচ্ছে দেখি আমরা একটা প্রশ্ন পড়ে কিভাবে আইডেন্টিফাই করব যে এই অঙ্কটা এনআই অ্যাপ্রোচের মাধ্যমে সমাধান করতে হবে নাকি এনওআই অ্যাপ্রোচের মাধ্যমে সমাধান করতে হবে, যদি প্রশ্নে স্পেসিফিকভাবে কোনো অ্যাপ্রোচ বা মেথডের কথা উল্লেখ করা না থাকে। এটা খুবই কমন একটা প্রবলেম, ম্যাক্সিমাম স্টুডেন্টই এই প্রবলেমটা ফেস করে এবং কনফিউজড হয় যে আমরা কিভাবে বুঝবো যে অঙ্কটা কোন অ্যাপ্রোচের সাহায্যে করতে হবে যদি প্রশ্নে স্পেসিফিকভাবে কোনো অ্যাপ্রোচের নাম উল্লেখ করা না থাকে। যদি আমাদের অঙ্কে বলেই দেওয়া থাকে যে এনআই অ্যাপ্রোচে অঙ্ক করতে হবে অথবা এনওআই অ্যাপ্রোচে অঙ্ক করতে হবে, তাহলে তখন বুঝতেই পারি যে এই অঙ্কটা নির্দিষ্ট অ্যাপ্রোচের সূত্রগুলোর সাহায্যে সমাধান করতে হবে। কিন্তু যদি স্পেসিফিকভাবে কোনো অ্যাপ্রোচের কথা উল্লেখ করা না থাকে, শুধু কোয়েশ্চেনটা দেওয়া থাকে এবং সেখান থেকে টোটাল ভ্যালু ক্যালকুলেট করতে বলা হয়, তাহলে আমরা কিভাবে বুঝবো যে অঙ্কটা এনআই অ্যাপ্রোচের মাধ্যমে সমাধান করব নাকি এনওআই অ্যাপ্রোচের মাধ্যমে সমাধান করব। তাহলে আজকের ক্লাসটাতে আমি নতুন কোনো অঙ্কের সমাধান নিয়ে আসলে আলোচনা করব না। আমি বিগত যেসব ক্লাস আমরা আপলোড করেছি সেসব ক্লাসে কয়েকটা কোয়েশ্চেন থেকে, কোয়েশ্চেনের প্যাটার্নের পার্থক্য থেকে আপনাদেরকে বুঝিয়ে দেব যে কোয়েশ্চেনে কোন ধরনের ইনফরমেশন থাকলে আপনারা বুঝতে পারবেন যে অঙ্কটা এনআই অ্যাপ্রোচে করতে হবে, আর কোন ধরনের ইনফরমেশন থাকলে আপনারা বুঝতে পারবেন যে অঙ্কটা এনওআই অ্যাপ্রোচের মাধ্যমে সমাধান করতে হবে। আমার এই চ্যানেলে বিবিএ এবং এমবিএ সিলেবাসের সাথে রিলেটেড আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে কমপ্লিট লেকচার্স রেডি করা আছে। সবগুলো চ্যাপ্টার নিয়ে আলাদা আলাদাভাবে প্লে লিস্ট তৈরি করা আছে এবং সবগুলো প্লে লিস্টের লিঙ্কই নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবং আমার চ্যানেলে প্লে লিস্ট নামে একটা অপশন আছে, সেই প্লে লিস্ট অপশনে গেলেও আপনারা যে কোনো নির্দিষ্ট চ্যাপ্টারের প্লে লিস্ট ফলো করতে পারবেন। সবগুলো প্লে লিস্টে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের সমাধান, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান এবং পুরো চ্যাপ্টার নিয়ে বেসিক ডিসকাশন করা আছে এবং সবগুলো প্লেলিস্টে লেকচারসগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত সিরিয়ালভাবে সাজানো আছে। যদি এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন, বেল আইকনে ক্লিক করুন যাতে ভবিষ্যৎ কোনো ক্লাস আপনাদের মিস না হয়। এবার আর কথা না বাড়িয়ে আমাদের আজকের যে আলোচনার মূল বিষয় সেই বিষয়টাতে চলে যাচ্ছি। আমরা প্রথমে এখানে আগে দুটো কোশ্চেন দেখছি, এই দুটো কোশ্চেনে কিন্তু সমাধান করতে হবে এনআই অ্যাপ্রোচে। যদিও দুটো অঙ্কের মধ্যেই এনআই অ্যাপ্রোচে যে সমাধান করতে হবে তার রিকমেন্ড আকারে প্রকাশিত আছে, কিন্তু আমরা এখন মনে করব যদি এনআই অ্যাপ্রোচে দেওয়া না থাকে তাহলে আমরা কীভাবে চিহ্নিত করব যে অঙ্কটা এনআই অ্যাপ্রোচের সাহায্যে সমাধান করতে হবে। প্রথম কথা, আমাদেরকে আগে বুঝতে হবে এনআই অ্যাপ্রোচের বৈশিষ্ট্য কী। এনআই অ্যাপ্রোচ হচ্ছে কি নেট ইনকাম অ্যাপ্রোচ, অর্থাৎ নেট ইনকামের সাহায্যে ফার্মের মোট মূল্য বের করা। নেট ইনকামের সাহায্যে কীভাবে ফার্মের মোট মূল্য বের করব। এনআই অ্যাপ্রোচে যখন আমরা টোটাল ভ্যালু বের করি সেক্ষেত্রে আমরা টোটাল ভ্যালু সূত্র ব্যবহার করি ভি ইজ ইকুয়াল টু এস প্লাস ডি। যারা পূর্ববর্তী ক্লাসগুলো করেননি তাদের হয়তো এখন কথাগুলো বুঝতে একটু অসুবিধা হবে, তাই আজকের ক্লাসে যদি ভালো মন্দ আপনারা বুঝতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলের প্রথম থেকে এই পর্যন্ত যতগুলো ক্লাস আপলোড করা আছে সবগুলো আগে ভালো মন্দ ফলো করে নেবেন, তাহলে আজকের আলোচনাটা আপনারা সহজেই বুঝতে পারবেন। তাহলে আমরা জানি যে কি এনআই অ্যাপ্রোচে ফার্মের টোটাল ভ্যালু বের করার সূত্র হচ্ছে কি ভি ইজ ইকুয়াল টু এস প্লাস ডি অথবা বি। বি দিয়ে বন্ড অথবা ডে দিয়ে ডেট হয়। এখন এখানে এস মানে কি ভ্যালু অফ শেয়ার্স। ভ্যালু অফ শেয়ার্স আমরা কীভাবে বের করবো, ভ্যালু অফ শেয়ার্স বের করার সূত্র হচ্ছে কি EAT ডিভাইডেড বাই KE।
ইএটি আর্নিংস আফটার ট্যাক্সকে KE মানে কি কস্ট অফ ইকুইটি দিয়ে ডিভাইড করে আমরা এসকে পাবো, এস এর সাহায্যে আমরা ভিকে পাবো। এনআই অ্যাপ্রোচে আমরা সরাসরিভাবে ভি এর মানকে বের করতে পারি না, প্রথমে আগে এস এর মানকে বের করতে হয়, তারপরে ভি এর মানকে ক্যালকুলেট করতে হয়। আর এস বের করার সূত্র হচ্ছে কি ইএটি ডিভাইড বাই KE। ইএটির আরেক নাম হচ্ছে কি NI, দ্যাট ইজ নেট ইনকাম। তাহলে ইএটিকে আমরা আরেক ভাষায় বলি কি নেট ইনকাম। আর নেট ইনকাম অথবা ইএটির সাহায্যে প্রথমে আগে এস বের করতে হয়, মানে ইকুইটির ভ্যালু বের করতে হবে, তার উপরে ভিত্তি করে মার্কেট ভ্যালুকে বের করতে হবে। তাই ইএটির সাহায্যে এস এবং এস এর সাহায্যে ভি বের করতে হয় বলে এই অ্যাপ্রোচটাকে বলা হচ্ছে কি NI অ্যাপ্রোচ। আর যদি আমরা প্রথমে এসকেই বের করতে চাই, মার্কেট ভ্যালু শেয়ারসকে বের করতে চাই, তাহলে সূত্র হচ্ছে কি ইএটি ডিভাইড বাই KE। আমাদের প্রশ্নে ইএটিটা দেওয়া থাকতেও পারে, অথবা ইএটি না থেকে নেট অপারেটিং ইনকাম অথবা ইবিআইটিও থাকতে পারে। ইবিআইটি থেকে কিন্তু আমরা ইন্টারেস্ট ট্যাক্সকে মাইনাস করে ইএটিকে বের করে নিতে পারি, এটা তেমন মুখ্য বিষয় নয়। কিন্তু ইএটি থেকে এস এর মানকে যদি বের করতে হয়, তাহলে প্রশ্নে অবশ্যই আমাদের কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল দেওয়া থাকতে হবে। আর কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল যদি দেওয়া থাকে, তাহলে আমাদের বুঝতে হবে অঙ্কটা NI অ্যাপ্রোচেই সমাধান করতে হবে। আমরা তাহলে NI অ্যাপ্রোচ কথাটা যদি এখানে উল্লেখ করা নাও থাকতো, আমরা এই অঙ্কটা এখানে NI অ্যাপ্রোচের সাহায্যে সমাধান করতাম, বিকজ আমাদের প্রশ্নে কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল দেওয়া আছে। আর কস্ট অফ ইকুইটি ক্যাপিটালের সাহায্যে অর্থাৎ KE এর সাহায্যে আমরা প্রথমে আগে এসকে বের করবো, ইএটি ডিভাইড বাই KE করে এস বের করবো, এবং এস এর সাহায্যে টোটাল ভ্যালু ভিকে বের করতে হবে। যেহেতু এস এর সাহায্যে ভিকে বের করতে হচ্ছে, তাই অবশ্যই অঙ্কটা NI অ্যাপ্রোচেই সমাধান করতে হবে। অর্থাৎ আমাদের প্রশ্নে যদি কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল KE দেওয়া থাকে, তাহলে আমাদেরকে অবশ্যই NI অ্যাপ্রোচের সাহায্যে অঙ্কটা সমাধান করতে হবে। তবে এখানে আরেকটা কথা একটু বলে রাখি, প্রশ্নে আরেকটা যেটা বিবেচ্য বিষয় হবে সেটা হচ্ছে কি, যে প্রতিষ্ঠানে আমরা টোটাল ভ্যালু বের করবো সেটা কি লিভার্ড ফার্ম নাকি আনলিভার্ড ফার্ম। যদি প্রতিষ্ঠানটা আনলিভার্ড ফার্ম হয়, তাহলে সেক্ষেত্রে NI অ্যাপ্রোচ যেটাই ব্যবহার করি না কিন্তু মান কিন্তু একই আসবে। আনলিভার্ড ফার্মে টোটাল ভ্যালু বের করতে বলে তাহলে NI অ্যাপ্রোচ করি, NOI অ্যাপ্রোচ করি, সেক্ষেত্রে কিন্তু টোটাল ভ্যালু সেমই আসবে। আর আনলিভার্ড ফার্মের ক্ষেত্রে কিন্তু আমরা জানি যে কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল মানে হচ্ছে কি ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, KE এবং KO সমান। তাই এই ক্ষেত্রে KE দেওয়া আছে না KO দেওয়া আছে, এটা আমাদের মুখ্য বিষয় হবে না। KE এবং KO যেটা সাহায্যে সমাধান করি না কেন, আমাদের টোটাল ভ্যালু একই আসবে। অর্থাৎ NI অ্যাপ্রোচ অথবা NOI অ্যাপ্রোচ যেটাই অ্যাপ্লাই করি না কেন, আনলিভার্ড ফার্মের ক্ষেত্রে টোটাল ভ্যালু সবসময় সমানই পাওয়া যাবে। কিন্তু ডিফারেন্ট হবে কোন ক্ষেত্রে, যখন প্রতিষ্ঠানটা লিভার্ড ফার্ম হবে। যেমন এখানে আমরা যে কোশ্চেনটা দেখছি সেটা কিন্তু লিভার্ড ফার্ম, 10 লক্ষ টাকা ঋণ আছে। তাহলে যদি প্রতিষ্ঠানটা ঋণ থাকে এবং আমাদের প্রশ্নে কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল KE দেওয়া থাকে, তাহলে অবশ্যই অঙ্কটা NI অ্যাপ্রোচে সমাধান করতে হবে। আমরা এবার কোয়েশ্চেন 2টা একটু ফলো করি। কোয়েশ্চেন 2 এর মধ্যে দুটো প্রতিষ্ঠান আছে, লিভার্ড ফার্ম এবং আনলিভার্ড ফার্ম। এখানে শুধুমাত্র একটা প্রতিষ্ঠান ছিল, এখানে দুটো প্রতিষ্ঠানের উদাহরণ দিয়ে দেখাচ্ছি। লিভার্ড ফার্ম আনলিভার্ড ফার্ম দুটো প্রতিষ্ঠান দেওয়া আছে। এখানে আমাদেরকে বের করতে হবে কি টোটাল ভ্যালু বের করতে হবে। যদি এখানে NI অ্যাপ্রোচের কথা উল্লেখ করা আছে, যদি আমরা এখন মনে করি যে কি NI অ্যাপ্রোচের কথা উল্লেখ করা নেই, শুধুমাত্র টোটাল ভ্যালু বের করতে বলা হয়েছে এবং কোয়েশ্চেন প্যাটার্নটা এভাবে দেওয়া আছে, তখনও আমরা প্রথমে খেয়াল করব প্রশ্নে কস্ট অফ ইকুইটি দেওয়া আছে নাকি ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল দেওয়া আছে। যদি আমাদের প্রশ্নে কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল দেওয়া থাকে, তাহলে অবশ্যই অঙ্কটাকে NI অ্যাপ্রোচের সাহায্যে সমাধান করতে হবে, বিকজ কস্ট অফ ইকুইটির মাধ্যমে আমরা এসকে বের করব এবং এস এর সাহায্যে আমরা ভিকে বের করব। সরাসরিভাবে ভি বের করার এখানে সুযোগ নেই। প্রথমে আগে KE কস্ট অফ ইকুইটির সাহায্যে এস ভ্যালু অফ শেয়ারসকে বের করতে হবে এবং এস এর সাহায্যে টোটাল ভ্যালু ভিকে বের করতে হবে। আর এখানে কস্ট অফ ইকুইটি ক্যাপিটালটা কোন প্রতিষ্ঠানে তা কিন্তু উল্লেখ করে দেয়নি। এখানে প্রতিষ্ঠান দুটো আছে, ফার্ম পি এবং ফার্ম কিউ। তাহলে ধরে নিতে হবে কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল 20% দুটো প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য। আর কিছুক্ষণ আগে বলেছি আনলিভার ফার্মের ক্ষেত্রে কস্ট অফ ইকুইটি আছে না ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল আছে, সেটা আমাদের তেমন একটা বিবেচ্য বিষয় নেই। আনলিভার ফার্মের ক্ষেত্রে NI অ্যাপ্রোচ যেটাই করি না কেন টোটাল ভ্যালু সেমই হয়। কিন্তু লিভার ফার্মের ক্ষেত্রে কিন্তু কখনোই দুটো ভ্যালু সেম হবে না, দুটো ভ্যালু ডিফারেন্টই হবে। NI অ্যাপ্রোচে যেরকম ভ্যালু পাওয়া যাবে NOI অ্যাপ্রোচে একই ভ্যালু পাওয়া যাবে না। তাহলে এখানে আমাদের আসলে NI অ্যাপ্রোচে অ্যাপ্লাই করতে হবে না NOI অ্যাপ্রোচে অ্যাপ্লাই করতে হবে, তা কিন্তু নির্ভর করছে লিভার ফার্মের উপর। আর লিভার ফার্মের জন্য যদি কস্ট অফ ইকুইটি KE দেওয়া থাকে, তাহলে অঙ্কটা অবশ্যই NI অ্যাপ্রোচের সাহায্যে সমাধান করতে হবে। এবার আমরা আরও কিছু অঙ্কের উদাহরণ দেখব, যেখানের মধ্যে অঙ্কগুলোকে NOI অ্যাপ্রোচের সাহায্যে সমাধান করতে হবে। এখানে আমরা প্রথম যে কোয়েশ্চেনটা দেখছি কোয়েশ্চেন 3তে, এখানে দুটো প্রতিষ্ঠান আছে A লিমিটেড B লিমিটেড। তাদের মধ্যে এখানে একটা লিভার ফার্ম এবং আরেকটা হচ্ছে কি আনলিভার্ড ফার্ম। এখানে A লিমিটেড হচ্ছে কি আনলিভার্ড ফার্ম, যার কস্ট অফ ইকুইটিটা দেওয়া আছে, কিন্তু B হচ্ছে কি লিভার্ড ফার্ম। লিভার্ড ফার্ম কিন্তু B এর কোনো প্রকার কস্ট অফ ক্যাপিটাল দেওয়া নেই, অর্থাৎ B এর এখানে
ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, কস্ট অফ ইকুইটি কিছুই দেওয়া নেই। দুটো প্রতিষ্ঠান, তবে দুটো প্রতিষ্ঠানের মধ্যে শুধুমাত্র একটা প্রতিষ্ঠানের কস্ট অফ ইকুইটি দেওয়া আছে এবং সেটা শুধুমাত্র আনলিভার্ড ফার্মের কস্ট অফ ইকুইটি দেওয়া আছে। অঙ্কটাতে যদিও বলা হয়েছে এমএম অ্যাপ্রোচের সাহায্যে সমাধান করতে, আর এমএম অ্যাপ্রোচ এনওয়াই অ্যাপ্রোচের গঠন প্রণালী একই, আগে বলেছি। তাই এখানে আমরা এমএম অ্যাপ্রোচ হলেও আমরা এনওয়াই অ্যাপ্রোচের মতন করেই চিন্তা করব। আর এখানে এই অঙ্কটাতেও কোনো প্রকার রিকমেন্ডেশন নেই কোন মেথডের সাহায্যে সমাধান করতে হবে। এখানে যেহেতু আমাদের লিভার্ড ফার্মের কোনো প্রকার কস্ট অফ ক্যাপিটাল দেওয়া নেই, তাই আমরা বুঝতে পারছি না এটা এনআই অ্যাপ্রোচের মাধ্যমে করব নাকি এনওয়াই অ্যাপ্রোচের মাধ্যমে করব। কিন্তু আমরা আনলিভার্ড ফার্মের কস্ট অফ ইকুইটিকে দেখছি, তাহলে এখানে আমরা আনলিভার্ড ফার্মের কস্ট অফ ইকুইটি থেকে আগে আনলিভার্ড ফার্মের ভ্যালুকে বের করব, তার উপরে ভিত্তি করে আমরা লিভার্ড ফার্মের ভ্যালুকে বের করব। আর এমএম অ্যাপ্রোচ এবং এনওয়াই অ্যাপ্রোচ অনুসারে আমরা জানি যে আনলিভার্ড ফার্মের ভ্যালুর মাধ্যমে কিন্তু লিভার ফার্মের ভ্যালু ক্যালকুলেট করতে হয়। ভিএল বের করে যেসব সূত্র আমরা ব্যবহার করে এসেছি এনওআই অ্যাপ্রোচ এবং এমএম অ্যাপ্রোচে, প্রতিটা ক্ষেত্রে কিন্তু ভিএল সমান ভিইউ এর একটা প্রভাব আছে। ভিইউ প্লাস সামথিং আর একটা এক্সটেনশন সূত্রে আসতে পারে, তবে কিন্তু শুরুটা ভিইউকে দিয়েই করতে হয়। আর আমরা এই বিষয়গুলো নিয়ে ডিটেল যেহেতু পূর্ববর্তী ক্লাসগুলোতে আলোচনা করেছি, তাই আমি সূত্রের আলোচনাতে যাচ্ছি না। শুধুমাত্র এটাই আমরা বুঝে নেব যে এই অঙ্কটাতে যেভাবে ইনফরমেশনটা দেওয়া আছে, সেখানে আমরা লিভার্ড ফার্মের ভ্যালু যদি বের করতে চাই, অবশ্যই আগে আনলিভার্ড ফার্মের ভ্যালুকেই বের করতে হবে, এবং আনলিভার্ডের সাহায্যে লিভার্ড ফার্মের ভ্যালু বের করতে গেলে তখন অবশ্যই এমএম অ্যাপ্রোচ অথবা এনওআই অ্যাপ্রোচের সাহায্যেই অঙ্কের সমাধান করতে হবে। একইভাবে যদি আমরা পরবর্তী অঙ্কটার প্রতি মনোযোগ দিই, দেখা যাচ্ছে কি এখানে পরবর্তী কোয়েশ্চেনটাতে গ্রিন কোম্পানি বর্তমানে একটা আনলিভার্ড ফার্ম হলেও সে কিন্তু পরবর্তীতে 1 লক্ষ টাকার ঋণ তার মূলধন কাঠামোতে ব্যবহার করতে চাইছে। তার মানে কি প্রতিষ্ঠানটা এখন বর্তমানে আনলিভার্ড ফার্মে থাকলেও সে লিভার্ড ফার্মে সুইচ অফ করতে চাইছে। আর লিভার্ড ফার্মে সুইচ অফ করার পরে তার নিউ ভ্যালু কত হবে, প্রশ্ন সেটাই জানতে চেয়েছে যে প্রতিষ্ঠানটা নিউ ভ্যালু কত। এখন এখানে নিউ ভ্যালু বের করার জন্য কিন্তু নিউ গ্রিন কোম্পানির কোনো প্রকার কস্টের হিসাব প্রশ্ন দেওয়া নেই, মানে কি কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল, ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কিছুই কিন্তু দেওয়া নেই। এখানে একটা কস্ট অফ ক্যাপিটাল দেওয়া আছে, তবে সেটা কিন্তু সে যখন আনলিভার্ড সিচুয়েশন আছে সেই সময়কার কস্ট অফ ইকুইটি দেওয়া আছে কি 18%, যেটা হচ্ছে আনলিভার্ড কস্ট অফ ইকুইটি। তাহলে এই আনলিভার্ড কস্ট অফ ইকুইটির সাহায্যে আমরা আনলিভার্ড ফার্মের ভ্যালু আগে বের করব, এবং আনলিভার্ড ফার্ম ভ্যালু যেটা পাবো তার উপরে ভিত্তি করেই কিন্তু প্রতিষ্ঠান যখন লিভার্ড হবে তখনকার ভ্যালু কত তার নির্ণয় করব। তাহলে এক্ষেত্রে যেহেতু আনলিভার্ড ফার্মের ভ্যালুর সাহায্যে লিভার্ড ফার্মের ভ্যালুকে বের করতে হচ্ছে, অঙ্কটা অবশ্যই এনওআই অ্যাপ্রোচ অথবা এমএম অ্যাপ্রোচের সাহায্যেই করতে হবে। এবার আমরা পরবর্তী অঙ্কের প্রশ্নটা যদি দেখি, দেখা যাচ্ছে কি এখানে পিকিউআর একটা প্রতিষ্ঠান যার মূলধন কাঠামোতে 30 লক্ষ টাকার ঋণপত্র আছে, তার মানে অবশ্যই প্রতিষ্ঠানটা হচ্ছে একটা লিভার্ড ফার্ম, এবং আমাদের এই প্রতিষ্ঠানের ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বা ওভারঅল ক্যাপিটালাইজেশন রেট কে ও এর মান দেওয়া আছে 10%। এই অঙ্কেও যদি আমরা প্রতিষ্ঠানটার টোটাল ভ্যালু বের করতে চাই, তাহলে টোটাল ভ্যালু বের করার জন্য কিন্তু এখানে আমরা সূত্র যেটা ব্যবহার করব তাও কিন্তু এনওআই অ্যাপ্রোচই হবে। এবার এনওআই অ্যাপ্রোচের বিষয়ে একটু বলি। এনওআই ইলাবোরেশন আমরা জানি নেট অপারেটিং ইনকাম। নেট অপারেটিং ইনকাম মানে আরেক ভাষায় হচ্ছে কি ইবিআইটি। এখন এখানে কেন এই অ্যাপ্রোচের নাম এনওআই অ্যাপ্রোচ বলা হয়েছে, কারণটা হচ্ছে কি আমরা কিন্তু এনওআই অ্যাপ্রোচের সূত্রের মধ্যে জানি যে টোটাল ভ্যালু ভি বের করার সূত্র হচ্ছে কি ইবিআইটি ইন্টু 1 মাইনাস টিসি ইন্টু 1 মাইনাস টিএস ডিভাইড বাই কে ও। অর্থাৎ এক্ষেত্রে টোটাল ভ্যালু ভি বের করার ক্ষেত্রে ইবিআইটি এর সাহায্য নেওয়া হচ্ছে। ইবিআইটিকে কে ও দিয়ে ভাগ করে দিলে কিন্তু টোটাল ভ্যালু ভিকে পাওয়া যাচ্ছে। তাই আমাদের প্রশ্নে যদি কে ও দেওয়া থাকে, ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কে ও দেওয়া থাকে, তাহলে কে ও এর সাহায্যে কিন্তু আমরা সরাসরিভাবে ইবিআইটিকে কে ও দিয়ে ভাগ করে ভি এর মানকে বের করে নিতে পারি। ইবিআইটি এবং কে ও এর সাহায্যে আমরা টোটাল ভ্যালুকে বের করছি বলে এই অ্যাপ্রোচটার নামকরণ করা হয়েছে এনওআই অ্যাপ্রোচ, অর্থাৎ নেট অপারেটিং ইনকাম অ্যাপ্রোচ। এর আগের অংশটাতে আমি বলেছি যে নেট ইনকাম অ্যাপ্রোচ হচ্ছে যখন আমরা ইএটিকে কে দিয়ে ভাগ করে এসকে পাই এবং এস এর সাহায্যে টোটাল ভ্যালুকে বের করি। আর এনওআই অ্যাপ্রোচের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে ইএটি সহযোগিতা নিতে হচ্ছে না, আমরা ইবিআইটিকে কে ও দিয়ে ভাগ করে সরাসরিভাবে টোটাল ভ্যালু ভিকে পেয়ে যাচ্ছি। তাই আমাদের প্রশ্নে যদি কে ও ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল দেওয়া থাকে, তাহলে ওভারঅল কস্ট অফ ক্যাপিটালের সাহায্যে সরাসরি আমরা কে ও এর মানকে বের করে নিতে পারবো। এখানে আমাদেরকে আর এস এবং ডি এর মান জানতে হবে না। তাহলে এস এবং ডি এর মান ছাড়া কে ও এর সাহায্যে যেহেতু আমরা টোটাল ভ্যালু ভিকে বের করতে পারি, তাই এই অ্যাপ্রোচটার নাম হচ্ছে কি এনওআই অ্যাপ্রোচ। অর্থাৎ সিম্পল কথা হচ্ছে যখন প্রতিষ্ঠান লিভার্ড ফার্ম হবে এবং লিভার্ড ফার্মের জন্য যদি প্রশ্নে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কে ও দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কে ও এর সাহায্যে সরাসরিভাবে টোটাল ভ্যালু ভিকে বের করতে পারবো এবং অঙ্কটাকে আমরা অবশ্যই এনওআই অ্যাপ্রোচের সাহায্যেই সমাধান করব। কারণ এনআই অ্যাপ্রোচের সাহায্যে সমাধান করতে গেলে আমাদের অঙ্কে কস্ট অফ ইকুইটি কে প্রয়োজন। তাহলে ওভারঅল পুরো বিষয়টা নিয়ে এটাই আমরা বলতে পারি যে আমাদের
প্রশ্নে যদি কে ই দেওয়া থাকে তাহলে আমরা এটা এনআই অ্যাপ্রোচের সাহায্যে সমাধান করব, আর প্রশ্নে যদি কে ও মানে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল দেওয়া থাকে তাহলে অঙ্কটা আমরা এনওআই অ্যাপ্রোচের সাহায্যে সমাধান করব। আমরা আগামী ক্লাসে এই চ্যাপ্টার থেকে ইনডিফারেন্স পয়েন্টের অঙ্ক শুরু করব, যা কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং আগামী দিনকে আমি যে অঙ্কের সমাধানটা নিয়ে আলোচনা করব তা প্রিভিয়াস 5 বার পরীক্ষাতে এসেছে। তাই আগামী ক্লাসে একদমই আপনারা মিস করবেন না। আগামী ক্লাসে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ।